দেখো আজকের ভিডিওতে আমরা গ্রুপ 18 সম্পর্কে আলোচনা করব। তো পি ব্লকের এটাই সবথেকে হচ্ছে লাস্টের গ্রুপ। এর আগে আমরা গ্রুপ 15, 16 এবং 17 আলোচনা করেছি। তো 18টা হলেই আমাদের মোটামুটি থার্ড সেমিস্টারের পি ব্লকটা পুরোটাই কমপ্লিট হয়ে যাবে। তো প্রথমেই আমরা দেখে নেব যে এখানে গ্রুপ 18-এর যে সমস্ত মৌলগুলো তাদেরকে আমরা প্রত্যেকেই জানি যে নোবেল গ্যাস বা নিষ্ক্রিয় গ্যাস বলা হয়ে থাকে। তো যে মৌলগুলো আমার রয়েছে এখানে তারা হচ্ছে হিলিয়াম, নিয়ন, আর্গন, ক্রিপ্টন, জেনন এবং রেডন। তো এদের ইলেকট্রন সংখ্যা দেখো আমাদের দেয়া রয়েছে। ইলেকট্রন সংখ্যাগুলো আমাদের জেনে রাখা খুব ইম্পর্টেন্ট। যে হিলিয়ামের ইলেকট্রন সংখ্যা 2টো, নিয়নের 10টা, আর্গনের 18টা, ক্রিপ্টনের 36, তারপরটা 54, লাস্টেরটা হচ্ছে 86। কী হিসাবে বেড়েছে দেখো, এখান থেকে বৃদ্ধি পেয়েছে 8, এখান থেকে বৃদ্ধি পেয়েছে 8, এখান থেকে 18, এখান থেকে 18, এখান থেকে 32, আর প্রথমটা তো আমাদের জিরোর সাপেক্ষে ধরলে 2। তাহলে আমার বৃদ্ধির হারটা হচ্ছে 2, 8, 8, 18, 18, 32, এই পর্যায়ে পরপর বেড়ে গেছে। বেশ, এই হচ্ছে ব্যাপার। এবার যদি আমরা হিলিয়ামের কনফিগারেশন দেখি তাহলে আমরা খুব ভালো করেই জানি এটা কনফিগারেশন হচ্ছে 1:2। আচ্ছা, নিয়নের ক্ষেত্রে কী হবে, 10টা ইলেকট্রন আছে, তাহলে 1:2, 2:2, 2p6, ঠিক আছে। আর্গনের ক্ষেত্রে কী হবে, এই জায়গাটা আমরা 3:2, 3p6 করব। ক্রিপ্টনের ক্ষেত্রে কী করব আমরা, 4:2, 4p6, তার আগে আমরা 3d10টাকে ঢোকাবো। আচ্ছা, জেননের ক্ষেত্রে আমরা কি করব, 4d10, 5:2, 5p6, আর রেডনের ক্ষেত্রে আমরা কি করব, 4f14, 5d10, 6s2, 6p6। তার মানে কনফিগারেশনগুলো আমার সেম থাকছে, ঠিক যেমনভাবে আমরা গ্রুপ 15, 16 এবং 17 করেছিলাম। তো ওখানে আমরা দেখেছিলাম যে P3 করে গিয়েছিলাম আমরা, ঠিক আছে, অর্থাৎ 2p3, 3p3, 4p3, 5p3 এবং 6p3 করেছিলাম। গ্রুপ 16-এর ক্ষেত্রে সেগুলোকে আমরা 4 করেছিলাম, p4। গ্রুপ 17-এর ক্ষেত্রে p5 করেছিলাম এবং গ্রুপ 18-এর ক্ষেত্রে এসে আমরা সেগুলোকে শুধুমাত্র p6-এ কনভার্ট করছি। বাকি আমাদের আগের যে পোর্শনগুলো যেমন টাইপের ছিল ঠিক সেরকম টাইপেরই আমাদের পরপর অ্যাজ ইট ইজ আমাদের হয়ে যাচ্ছে। এই হচ্ছে ব্যাপার। বেশ, নেক্সট হচ্ছে আমাদের এর যে ধর্মগুলো, অর্থাৎ শ্রেণী বরাবর যখন আমরা ওপর থেকে নিচে দিকে নামবো তখন ধর্মগুলো কীরকমভাবে আমাদের পরিবর্তিত হবে। সবথেকে প্রথমেই রয়েছে পারমাণবিক ব্যাসার্ধ। আমরা প্রত্যেকেই জানি যে গ্রুপ ওয়াইজ যখন ওপর থেকে নিচের দিকে নামবে তখন এক একটা করে কক্ষপথের সংখ্যা বাড়ছে। কক্ষপথের সংখ্যা বাড়লে পারমাণবিক ব্যাসার্ধ বাড়বে। ক্লিয়ার? বেশ, তবে একটা জিনিস আমরা এখানে এক্সট্রা লিখে রাখবো যে এই গ্রুপ 18-এর মৌলগুলোর ক্ষেত্রে পারমাণবিক ব্যাসার্ধ বলতে আমাদের অ্যাকচুয়ালি ভ্যান ডার ওয়াল ব্যাসার্ধকে বোঝায়। তার কারণ আমরা জানি যে এখানে যেহেতু কোনো সমযোজী বন্ধন তৈরি হয় না, তাই জেনারেলি এখানে ভ্যান ডার ওয়াল ফোর্সের মাধ্যমেই বা ভ্যান ডার ওয়াল অ্যাট্রাকশন ফোর্সের মাধ্যমেই এই কণাগুলো কাছাকাছি আসে। তাই এদের ক্ষেত্রে যে ব্যাসার্ধটা ধরা হয় সেটাকে ভ্যান ডার ওয়াল রেডিয়াস বা ভ্যান ডার ওয়াল ব্যাসার্ধ ধরা হয়। ঠিক যে কারণে কোনো একটা পর্যায় বরাবর যখন আমরা বাঁ দিক থেকে ডান দিকে যাই তখন আমরা জানি যে পারমাণবিক ব্যাসার্ধটা প্রথমে কমতে যায়, হঠাৎ করে যেয়ে পরে নোবেল গ্যাসের ক্ষেত্রে বেড়ে যায়, এবং দ্বিতীয় পর্যায়ে এবং তৃতীয় পর্যায়ের ক্ষেত্রে এর মানটা এতটাই বেড়ে যায় যে এই যে এখানে যদি নিয়ন বা আর্গনের কথা যদি আমরা বলি, পারমাণবিক ব্যাসার্ধ দেখা যায় যে সেই নির্দিষ্ট পর্যায়ের মধ্যে সবার থেকে হায়েস্ট হয়ে যায়, ঠিক আছে। অর্থাৎ কম হওয়ার কথা ছিল সবার থেকে, কিন্তু এটা সবার থেকে হায়েস্ট হয়ে যায়। তারপরে বাকি মৌলগুলোর পরপর নামগুলো থাকে। বেশ, এই কনসেপ্টটা আমরা যখন আমরা ক্লাস 11-এ পিরিয়ডিক টেবিল পড়েছি তখন আমরা দেখেছি যে বাঁ দিক থেকে ডান দিকে, যেমন মনে করো লিথিয়াম, এর থেকে বেরিলিয়াম, বোরন, কার্বন, আস্তে আস্তে ব্যাসার্ধ কমতে গেল আপ টু ফ্লোরিন। তারপরে নিওনেটটা আরও কম হওয়ার কথা ছিল, কিন্তু নিওনেটটা আরও কম হওয়ার পরিবর্তে দেখা গেল নিওনেটটা হঠাৎ করে বেড়ে গেল, এবং এতটাই বেড়ে গেল যে এখানে নিওনের ব্যাসার্ধটা দেখা গেল লিথিয়াম অপেক্ষাও বেশি। ঠিক একই রকম ঘটনা আমাদের আর্গনের ক্ষেত্রেও আমাদের ঘটে, ঠিক আছে। অর্থাৎ আর্গনেরটা সোডিয়াম, ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম করে আমাদের আপ টু যেটা আমাদের ক্লোরিন পাচ্ছি, ক্লোরিনের পর আর্গনটা হওয়ার কথা ছিল লাস্টে, কিন্তু আর্গনটা দেখা যায় যে ওই পর্যায়ের মধ্যে সবার হাইস্ট হয়ে যায়। তার একটাই কারণ যে এর ক্ষেত্রে যে ব্যাসার্ধটা দেখা যায় সেটা হচ্ছে আমার ভ্যান ডার ওয়াল ব্যাসার্ধ, কিন্তু বাকি মৌলগুলোর ক্ষেত্রে যে ব্যাসার্ধ দেখা যায় সেগুলো সমযোজী ব্যাসার্ধ বা ধাতব ব্যাসার্ধ, এসব ব্যাসার্ধ দেখা যায়। আচ্ছা, তো সেই কারণে ভ্যান ডার ওয়াল ব্যাসার্ধর মান যেহেতু সবথেকে বেশি, কারণ এখানে কণাগুলো একে অপরের কাছাকাছি এসে জাস্ট অ্যাট্রাকশন ফোর্সের মাধ্যমে যুক্ত থাকে এবং সেই অনুযায়ী রেডিয়াসটা ক্যালকুলেট করতে হয়, তাই আমাদের দেখা যায় যে এর ক্ষেত্রে মানগুলো সেইভাবে বেড়ে যায়। বেশ, এই একটা ব্যাসার্ধ গেল। আর দ্বিতীয়ত হচ্ছে যখন ওপর থেকে নিচের দিকে দেখব তখন তো আমাদের ভাবার কিছুই নেই, শুধুমাত্র নিজেদের মধ্যে আলোচনা হচ্ছে, এদের সবারই ভ্যান ডার ওয়াল ব্যাসার্ধ। তাই দেখা যায় যে যেহেতু কক্ষপথের সংখ্যা বাড়ছে, নিউক্লিয়াস থেকে বাইরের কক্ষের ইলেকট্রনের দূরত্ব বাড়ছে, তাই যথারীতি কী হবে, পারমাণবিক ব্যাসার্ধ যেটাকে আমরা ভ্যান ডার ওয়াল ব্যাসার্ধ বলছি সেটা কী হবে, আস্তে আস্তে বাড়বে। এই হচ্ছে কনসেপ্ট।
নেক্সট আমরা জানি যে আণবিক ভর বৃদ্ধি পেলে গলনাঙ্ক বাড়ে, স্ফুটনাঙ্ক বাড়ে, ঘনত্ব বাড়ে। এখানেও তাই হবে, কোনো রকম ব্যতিক্রম কিছু নেই, জাস্ট আমাদের অর্ডারটা মনে রাখলেই হবে। গ্রুপ 17-ও আমরা সেরকম কোনো ব্যতিক্রম পাইনি, কিছু ব্যতিক্রম আমরা গ্রুপ 15 বা 16 আমরা পেয়েছিলাম, সেগুলো আমরা আগে পড়েছি অলরেডি। বেশ, নেক্সট হচ্ছে আয়োনাইজেশন এনার্জি। ইন জেনারেল আমরা যদি বাকি গ্রুপগুলো সাপেক্ষে দেখি তো দেখা যায় যে গ্রুপ 18-এর আয়োনাইজেশন এনার্জির মান বা আয়োনাইজেশন শক্তির মান অত্যন্ত বেশি। তার একটাই কারণ যে এদের যখন কনফিগারেশন দেখলাম আমরা দেখতে পেলাম বাইরের কক্ষপথে 8টা ইলেকট্রন রয়েছে। যেমন আমরা যদি একটা ইলেকট্রন বিন্যাস করে দেখাই 1:2:2p6, এটা হচ্ছে নিয়নের কনফিগারেশন। তো বাইরের যে কক্ষপথ 2 নম্বর কক্ষপথ, এখানে আমার 8টা ইলেকট্রন রয়েছে। 8টা ইলেকট্রন রয়েছে মানেই আমার এখানে যে অক্টেট, হ্যাঁ, বা অষ্টক, সে অষ্টক পূর্তি ঘটেছে বা অক্টেট ফুলফিল রয়েছে। অক্টেট ফুলফিল হওয়ার জন্য এটা একটা এক্সট্রা স্টেবিলিটি পায় বা হাইলি স্টেবল হয়, তাই এরা জেনারেলি কোনো বিক্রিয়া করতে চায় না। তাই এখান থেকে যখন আমরা কোনো ইলেকট্রনকে বের করব, দিয়ে আমরা যখন নিয়ন প্লাসে পরিণত করব, ঠিক আছে, তখন আমাদের প্রচুর পরিমাণ এনার্জির দরকার, অর্থাৎ আয়নাইজেশন এনার্জির মানটা আমার প্রচুর পরিমাণ বেড়ে যাবে। ঠিক আছে, কাদের রেসপেক্টে? এর আগে বাঁ দিকে গ্রুপ 15, 16, 17 বা একদম 1 থেকে 17 অবধি যে সমস্ত মৌলগুলো রয়েছে তাদের রেসপেক্টে। তাই যখন আমরা পর্যায় বরাবর বাঁ দিক থেকে ডান দিকে কম্পেয়ার করে 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 যাবো যখন একটা একটা করে, তখন আমরা দেখবো আয়নাইজেশন এনার্জির মান ক্রমশ বাড়তে থাকে এবং গ্রুপ 18-এর ক্ষেত্রে যে দেখবো নোবেল গ্যাসগুলোর ক্ষেত্রে আয়নাইজেশন এনার্জির মানটা প্রচুর পরিমাণ বেড়ে যায়। ঠিক আছে, এই হচ্ছে ব্যাপার। কিন্তু যখন আমরা গ্রুপ 18-এর জাস্ট এই ওপর থেকে নিচের দিকে দেখবো, যেটা আমরা এখন এই জাস্ট এই পয়েন্টগুলো ধরে আলোচনা করছি, তখন আমরা দেখবো যে যত ওপর থেকে নিচে যাওয়া যায় আয়নাইজেশন এনার্জির মানটা কমতে থাকে। ঠিক আছে, এটা নর্মাল পিরিয়ডিক টেবিলের ট্রেন্ড, যে বাঁ দিক থেকে ডান দিকে বাড়ে আর নিচের দিকে কমে। তার কারণ একটাই, ওই যে নিউক্লিয়াস থেকে বহিস্থকক্ষের দূরত্বের যে ইলেকট্রনটা রয়েছে তার দূরত্বটা বেড়ে যাচ্ছে। দূরত্ব বেড়ে গেলে অ্যাট্রাকশন ফোর্সটা তুলনামূলকভাবে কমতে থাকবে যত ওপর থেকে নিচে যাব, তাই ইলেকট্রনটাকে ইজিলি বের করা যাবে। এই হচ্ছে ব্যাপার, ফলে আয়নাইজেশন এনার্জির মানটা ধীরে ধীরে কমতে থাকবে। ইলেকট্রোনেগেটিভিটির একই কনসেপ্ট। ঠিক আছে, শ্রেণী বরাবর ইলেকট্রোনেগেটিভিটি ক্রমশ কমতে থাকে, কারণ ইলেকট্রনটাকে নিজের দিকে টেনে ধরে রাখার ক্ষমতাটা ক্রমশ কমতে থাকে, ফলে ইলেকট্রোনেগেটিভিটিও ক্রমশ কমবে। বেশ, নেক্সট এবারে যে পোর্শনটা আমাদের রয়েছে, ওই যে আমাদের আয়নাইজেশন এনার্জির ব্যাখ্যাটা দেখো লেখা রয়েছে যে এদের ইলেকট্রন বিন্যাস অত্যন্ত সুস্থায়ী হওয়ার জন্য আয়নাইজেশন এনার্জির মান পর্যায় সারণীর বাকি যে সমস্ত মৌলগুলো রয়েছে, মানে আমাদের গ্রুপ 1 to একদম 17 পর্যন্ত কথা বলা হচ্ছে, তাদের অপেক্ষা কী হয়, গ্রুপ 18-এর আয়নাইজেশন এনার্জির মান অপেক্ষাকৃত বেশি হয়। এবং শুধু বেশি হয় না, অনেকটা করে বেশি হয়, অনেকটা বেশি হয়। তার একটাই কারণ, ডিউ টু অক্টেট ফুলফিল বা হাই স্টেবল কনফিগারেশন। বেশ, এই টপিকটা গেল। নেক্সট হচ্ছে ইলেকট্রন আসক্তি। এর মান কিন্তু অত্যন্ত কম হয়। কাদের রেসপেক্টে? গ্রুপ 1 to 17-এর রেসপেক্টে এদের ইলেকট্রন আসক্তির মান দেখা যায় অত্যন্ত কম হয়। আমরা জানি যে ইলেকট্রন আসক্তি বাঁ দিক থেকে ডান দিকে বাড়ে এবং নিচের দিকে কমে। তো বাঁ দিক থেকে ডান দিকে যখন বাড়ে, সেটা কিন্তু গ্রুপ 1 to গ্রুপ 17-এর জন্য প্রযোজ্য। গ্রুপ 18-এর ক্ষেত্রে দেখা যায় ইলেকট্রন অ্যাফিনিটির মান বা ইলেকট্রন আসক্তির মান অত্যন্ত কম। এতটাই কম হয় যে এদের ক্ষেত্রে ইলেকট্রন আসক্তির মান হয় পজিটিভ। জেনারেলি ইলেকট্রন অ্যাফিনিটির মান হয় নেগেটিভ। যত বেশি নেগেটিভ ভ্যালু তত বেশি ইলেকট্রন অ্যাফিনিটি, যত বেশি পজিটিভ ভ্যালু তত কম হচ্ছে ইলেকট্রন অ্যাফিনিটি। ঠিক আছে, তাহলে আমাদের এক্ষেত্রে দেখা যায় যে আমাদের এক্ষেত্রে ভ্যালুটা এতটাই কম হয় যে এর ক্ষেত্রে ভ্যালুটা আমার পজিটিভ চলে আসে। কার ক্ষেত্রে? গ্রুপ 18-এর ক্ষেত্রে। এখন ব্যাপার হচ্ছে যে ইলেকট্রন অ্যাফিনিটি বলতে আমরা কি বুঝি? কোনো একটা পরমাণুর বাইরের কক্ষপথে যখন একটা ইলেকট্রন, এক্সট্রা ইলেকট্রন এসে অ্যাড হয়, তখন বেশ কিছু পরিমাণ শক্তি রিলিজ হয়ে যায়। যে পরিমাণ শক্তিটা রিলিজ হয়ে যায় তাকে আমরা ইলেকট্রন আসক্তি বলি। যেহেতু শক্তি রিলিজ হয়ে যাচ্ছে, বেরিয়ে যাচ্ছে, তাই ইলেকট্রন আসক্তির মান বা ইলেকট্রন অ্যাফিনিটির মান জেনারেলি কী হয়? নেগেটিভ হয়। তাহলে কোন ক্ষেত্রে পজিটিভ হবে? যে ক্ষেত্রে পরমাণুটা বাইরের কক্ষপথ থেকে ইলেকট্রন বের করতে, মানে ইলেকট্রন আর নিতে চাইবে না, যে ক্ষেত্রে, সেই ক্ষেত্রে ইলেকট্রন আসক্তির মান কী হয়ে যাবে? পজিটিভ। তো এদের ক্ষেত্রে কি হয়, যেহেতু আমার বাইরের কক্ষপথে 8টা ইলেকট্রন রয়েছে, ঠিক আছে, এটা নিউনের কনফিগারেশন বললাম 2,8, যেহেতু বাইরের কক্ষপথে 8টা ইলেকট্রন রয়েছে, তাহলে এই যেমন আমাদের কোনো ইলেকট্রন দিতে চাইবে না বা ছাড়তে চাইবে না, ঠিক তেমনিভাবেই এ কোনো ইলেকট্রন গ্রহণও করতে চাইবে না। তাই ইলেকট্রন যদি গ্রহণ করতে না চায়, তাহলে এর ইলেকট্রন আসক্তির মান কী হবে? কম হবে। ফলে এখানে যদি আমরা জোর করে কোনো ইলেকট্রনকে ঢুকিয়ে 2,9 এটাকে করতে চাই বা 2,8,1 করতে চাই, জোর করে যদি বাইরে থেকে ইলেকট্রন আমরা ঢোকাতে চাই, তাহলে কি করতে হবে? বাইরে থেকে এনার্জি পুট করতে হবে। এনার্জি পুট করতে গেলেই আমাদের ইলেকট্রন অ্যাফিনিটির মানটা হয়ে যাবে পজিটিভ ভ্যালু। ক্লিয়ার ব্যাপারটা? বেশ, তাহলে দেখো এখানে লেখা রয়েছে যে এদের ইলেকট্রন আসক্তির মান অত্যন্ত কম হয়। প্রকৃতপক্ষে এদের ইলেকট্রন আসক্তির মান
নেগেটিভের পরিবর্তে ধনাত্মক হয়ে যায় বা পজিটিভ হয়ে যায়। ঠিক আছে, এই হচ্ছে কনসেপ্ট। তোমাদের যদি আরও কিছু ডাউট থাকে তোমরা ওই আমাদের যে ক্লাস 11-এর যে পর্যায় সারণীর প্লেলিস্টটা রয়েছে, ভিডিওগুলো করা আছে, ওখানে দেখবে আয়নাইজেশন এনার্জি, ইলেকট্রন আসক্তি, ইলেকট্রোনেগেটিভিটি প্রত্যেকটা সম্পর্কে আলাদা আলাদা করে দেখবে ভিডিও করা আছে। সেখান থেকে একবার ডিটেলসে ব্যাখ্যাগুলো দেখে নেবে, ওখানে দেখবে আরও বেশ কিছু এক্সাম্পল করানোও আছে। বেশ, এই হচ্ছে ব্যাপার। এই দুটো টপিক আমরা জানলাম, এগুলো হচ্ছে আমাদের ইম্পর্টেন্ট টপিক, এখান থেকে প্রশ্ন আসতে পারে। নেক্সট হচ্ছে যে এই যে গ্যাসগুলো, এদের জলে দ্রাব্যতা খুব কম। ঠিক আছে, এটা খেয়াল রাখতে হবে যে নোবেল গ্যাসগুলো কি জলে দ্রাব্য? উত্তর হবে না, এর জলের দ্রাব্যতা খুব কম। তবে দেখা যায় যে ওপর থেকে নিচের দিকে দ্রাব্যতা তুলনামূলকভাবে কিছুটা পরিমাণ বৃদ্ধি পায়। বেশ, এই গেল। নেক্সট হচ্ছে এদের মধ্যে যেহেতু ক্রিয়াশীল ভ্যান্ডারওয়াল যে আকর্ষণ বল, আর ভ্যান্ডারওয়াল আকর্ষণ বলের মান আমরা জানি অত্যন্ত দুর্বল, তাই এদেরকে সহজে কিন্তু তরলে পরিণত করা যায় না। পরীক্ষাতে এটাও প্রশ্ন আসতে পারে যে নোবেল গ্যাসকে কি সহজে তরলে পরিণত করা যায়? আমাদের উত্তর হবে যে না, যায় না। তবে দেখা যায় যে উপর থেকে নিচের দিকে ভ্যান্ডারওয়াল আকর্ষণ বলের মানটা ভর বৃদ্ধির সাথে সাথে ক্রমশ বৃদ্ধি পায়, ফলে নিচের দিকে যে গ্যাসগুলো রয়েছে তাদের তুলনামূলকভাবে তরলে পরিণত হওয়ার প্রবণতাটা বাড়ে, যেটা উপরের দিকের মৌলগুলোর একদমই থাকে না, নিচের দিকের মৌলগুলোর তুলনামূলকভাবে প্রবণতাটা বাড়ে। তাহলে আমরা একটা জিনিস দেখতে পেলাম যে জলের দ্রাব্যতা বা গ্যাসগুলো তরল হওয়ার প্রবণতা দুটোই ওপর থেকে নিচের দিকে ক্রমশ একটা একটু করে বৃদ্ধি পাচ্ছে। বেশ, এই হচ্ছে ব্যাপার। এবার চলে আসছে আমরা রাসায়নিক ধর্মতে। এখানে বেশ কিছু রিয়েকশান আমাদেরকে পড়তে হবে, বেশ কিছু যৌগ আমাদেরকে দেখতে হবে। তো একদম প্রাথমিক দিকে দেখো, বিজ্ঞানীদের মধ্যে একদমই ধারণা ছিল যে নোবেল গ্যাসগুলো তো কোনো রকম যৌগ গঠন করতে পারেই না। তো বিজ্ঞানী বার্টলে সর্বপ্রথম এই যে অক্সিজেনের সাথে PTF6 বা প্লাটিনাম ফ্লুরাইডের যে যৌগটা, তো এখান থেকে দেখো O2+ এবং PTF6- যে এখানে যৌথ যৌগটা আমার এখানে তৈরি হয়েছে, ঠিক সেরকমভাবে অক্সিজেনের পরিবর্তে জেনন দিয়েও তিনি দেখতে পেলেন যে এই একই রকম যৌগ গঠন করা আমার সম্ভব। Xe+PTF6- যৌগটা লাল বর্ণের কঠিন যৌগ এবং এটি হচ্ছে আমাদের প্রথম আবিষ্কৃত নিষ্ক্রিয় গ্যাসের যৌগ। তো অক্সিজেনের পরিবর্তে জেননকে রেখে কি কারণে আমাদের এই যৌগটা তৈরি করা গেল? তার কারণ একটাই, যে অক্সিজেন এবং মানে O2 এবং জেনন, এদের যে আয়নাইজেশন এনার্জির মান প্রায় সমান। এই বৈশিষ্ট্যটা মোটামুটি এদের সমান হওয়ার জন্য দেখা গেল যে এদের ক্ষেত্রে ইলেকট্রন গ্রহণ বর্জনের ব্যাপারটা একই রকম টাইপের থাকবে, দুটো ক্ষেত্রে একই রকম শক্তি লাগবে, ফলে এরা যৌথ যৌগটা ঠিক অক্সিজেনের মতো জেননকে দিয়ে আমরা এখানে রিপ্লেস করে যৌগটাকে আমরা গঠন করতে পারবো। বেশ, এই হচ্ছে ব্যাপার। নেক্সট হচ্ছে এবার জেননের বেশ কিছু যৌগ যেগুলো আমাদের তৈরি হয়, যেমন প্রথমেই আমরা আলোচনা করব জেনন ফ্লোরাইড সম্পর্কে। জেনন ফ্লোরাইড মানে জেননের সাথে আমার ফ্লোরিন যোগ হবে। কটা ফ্লোরিন যুক্ত হতে পারে? আয়দার দুটো যোগ হবে, না হলে চারটে যোগ হবে, না হলে ছটা যোগ হবে। অর্থাৎ জেননের আমরা মাত্র তিনটেই কম্পাউন্ড পাবো, একটা হচ্ছে XeF2, একটা 4, একটা 6। বেশ, কী করে আমরা বানাবো? ভেরি সিম্পল, আমরা জেননের সাথে F2 দিয়ে দেবো, আমরা পেয়ে যাব XeF2। আমরা জেননের সাথে দুটো F2 যোগ করব, আমরা পেয়ে যাব XeF4। আমরা জেননের সাথে তিনটে F2 যোগ করব, আমরা পেয়ে যাব XeF6। এর থেকে সহজ রিয়েকশান আমার মনে হয় আর হয় না। তাহলে প্রথম তিনটে রিয়েকশান দেখো একদমই জলের মতো সহজ। টেম্পারেচারগুলো এবার আমরা একটু মুখস্থ করব। প্রথম কার্ডটাতে হচ্ছে 400 ডিগ্রি, তারপরেরটায় 600, তারপরেরটাতে 300। এইভাবে খেয়াল রাখবে, প্রথমটা 4, 6, 3। আচ্ছা, একটা ফ্লোরিন, দুটো ফ্লোরিন, তিনটে ফ্লোরিন, XeF2, XeF4, XeF6। বেশ, তো কি অনুপাতে এই জেনন আর ফ্লোরিনকে মেশানো হয়? প্রথমটা হচ্ছে 2:1 অনুপাতে, তারপরেরটা 1:5 অনুপাতে, তারপরেরটা 1:20 অনুপাতে। এটাকে মুখস্থ রাখতে হবে। বেশ, তাহলে এই তিনটে প্রথমে আমরা পড়ে নিলাম। এরপরে আমরা XeF6 তৈরি করার জন্য আরেকটা প্রসেস রয়েছে, যেটা আমরা জাস্ট একবার খেয়াল রাখবো, যে XeF4-এর সাথে যদি আমরা ডাইঅক্সিজেন ডাইফ্লোরাইডকে যোগ করি, O2F2-কে যোগ করি, তাহলে এখান থেকে দেখো F4 আর F2 মিলে XeF6, আর O2 আমার এখান থেকে বেরিয়ে চলে আসবে। ঠিক আছে, তাহলে প্যারালেলি আমরা এই রিয়েকশানটাকেও খেয়াল রাখবো যদি কখনো পরীক্ষাতে আসে। আচ্ছা, নেক্সট হচ্ছে আমাদের এই যে জেনন ফ্লোরাইডগুলো দেখলাম, 3 রকমের জেনন ফ্লোরাইড, এদের ধর্মগুলো দেখব, যে এরা অত্যন্ত শক্তিশালী জারক দ্রব্য, অর্থাৎ এরা অপরকে জারিত করতে পারে এবং নিজেরা কি হয়, বিজারিত হয়। তো আমরা রিয়েকশানে দেখব যে কীভাবে এদের
অপরকে জারিত করে এবং নিজের বিজারিত হওয়ার ব্যাপারটা আসছে। এদের জারণ ধর্মের যে ক্রম বা সক্রিয়তার ক্রম সেটা আমাদের XCF2 থেকে XCF6 পর্যন্ত ক্রমশ বৃদ্ধি পায়। অর্থাৎ এদের জারণ ক্ষমতার ক্রম যদি আমরা দেখি তাহলে সব থেকে হাইয়েস্ট হচ্ছে XCF6, তারপরে XCF4, তারপরে হচ্ছে XEF2। এটাই হচ্ছে আমাদের জারণ ক্ষমতার ক্রম। এখান থেকে প্রশ্ন আসতে পারে, এটাকে খেয়াল রাখবে। আচ্ছা, নেক্সট হচ্ছে যে এদের জারণ ধর্ম যখন বিক্রিয়া হবে, দেখো অপরকে জারিত করছে তার মানে নিজে বিজারিত হচ্ছে, নিজে বিজারিত হচ্ছে মানে এখানে বিক্রিয়াগুলো সব কার সাথে হবে, জেনারেলি হাইড্রোজেনের সাথে হবে। ঠিক আছে। আচ্ছা, তাহলে বিক্রিয়ার নিয়মটা কি? যেমন আগেরগুলোতে আমরা যখন এটা বানালাম প্রথমে একটা ফ্লোরিন, দুটো ফ্লোরিন, তিনটে ফ্লোরিন নিলাম, ঠিক এখানেও যেমন আমাদের এই যৌগগুলো যখন এখান থেকে বিক্রিয়া করবে XCF2, 4 এবং 6, প্রথমটার ক্ষেত্রে আমরা একটা হাইড্রোজেন নেবো, তারপরেটায় দুটো হাইড্রোজেন, তারপরেটায় তিনটে হাইড্রোজেন। বেশ, কি প্রোডাক্ট বানাবো? জেনন আর HF। আমাদের একদম মাথার মধ্যে রাখবো যে আমার এখান থেকে HF বেরিয়ে চলে যাবে আর জেননটা পড়ে থাকবে। জেননটা পড়ে থাকলেই দেখো এখানে জেননের যে অক্সিডেশন স্টেট রয়েছে আমার +2, এখান থেকে জেননটা 0 স্টেটে চলে আসবে। তার মানে এই যে পোর্শনটা হলো এটা হচ্ছে আমার বিজারণ, তার মানে XCF2 নিজে বিজারিত হলো। ঠিক আছে, নিজে বিজারিত হলো এবং অপরকে কি করলো? জারিত করলো। এখানে H2টা 0 স্টেটে আছে, এখানে হাইড্রোজেনটা +1 স্টেটে আছে, তাহলে নিজে বিজারিত হচ্ছে এবং অপরকে জারিত করছে। তার মানে এই প্রক্রিয়াটাকে আমরা কি প্রক্রিয়া বলতে পারবো? এই ধর্মটাকে আমরা কি ধর্ম বলতে পারবো? আমরা জারণ ধর্ম বলতে পারবো। যেহেতু নিজে বিজারিত হয়ে অপরকে জারিত করছে, তাই এখানে XCF2 এর জারণ ধর্ম প্রকাশ পাচ্ছে। শুধুমাত্র XCF2 নয়, XCF4 এবং XCF6 উভয়েরই মানে প্রত্যেকেরই আমাদের জারণ ধর্ম এক্ষেত্রে প্রকাশ পাচ্ছে। ঠিক আছে, বেশ, এই হচ্ছে ব্যাপার। এইবার পরেরটার ক্ষেত্রে কি করব? XCF4 করা আছে, ঠিক আছে, তাহলে আমাদের সমপরিমাণ HFকে বার করতে গেলে আমার এখানে 2H2 দরকার, তাহলে আমার এখান থেকে 4HF বেরিয়ে যাবে আর জেনন পড়ে থাকবে। তারপরেরটাতে আমি 3H2 নেবো, তাহলে 3H2 মানে 6টা হাইড্রোজেন আর এখানে 6টা ফ্লোরিন, তাহলে 6টা HF বেরিয়ে যাবে, আমার জেননটা পড়ে থাকবে। তাহলে আমাদের এখানে মনে রাখার মতো ব্যাপার কি? আমাদের মনে রাখার মতো ব্যাপার হলো যে আমাদের যে সমস্ত 3টে ফ্লুরাইড যৌগ আমরা বানিয়েছি, যেগুলোকে আমরা কিভাবে বানিয়েছি, জেননের সাথে একটা F2 যোগ করে আমরা XCF2 পেয়েছি। আচ্ছা, টেম্পারেচার আমরা কত রেখেছিলাম? 400 ডিগ্রি সেন্টিগ্রেড। তারপরেরটাতে আমরা দুটো F2কে যোগ করেছিলাম, টেম্পারেচার আমরা কত রেখেছিলাম? 600 ডিগ্রি সেন্টিগ্রেড। তারপরেরটাতে আমরা তিনটে F2কে যোগ করেছিলাম, টেম্পারেচার আমরা কত রেখেছিলাম? 300 ডিগ্রি সেন্টিগ্রেড। আচ্ছা, ঠিকঠাক অনুপাতে আমরা মিশিয়েছিলাম 2:1, 1:5, 1:20, এই অনুপাতে মিশিয়ে আমরা এই তিনটে যৌগকে আমরা বানিয়েছিলাম। এবার এই তিনটে যৌগ যখন একটা, দুটো এবং তিনটে হাইড্রোজেনের সাথে যুক্ত হবে পরস্পর, তখন যথারীতি প্রত্যেকটা ক্ষেত্রেই আমার যেগুলো তৈরি হবে সেগুলো হচ্ছে HF তৈরি হবে এবং সমস্ত ক্ষেত্রেই আমার জেনন তৈরি হবে। বেশ, ক্লিয়ার হয়ে গেল। জেনন এবং HF তৈরি হয়, এটা আমরা মুখস্থ রাখবো যখন আমাদের এই ফ্লুরাইড যৌগগুলো হাইড্রোজেনের সাথে যুক্ত হবে। এইটুকু খেয়াল রাখলে আমাদের হবে। আচ্ছা, নেক্সট এখানে XCF4 এর দুটো বিশেষ বিক্রিয়া দেওয়া আছে। XCF4 বা XCF2 বা XCF6 যেই বলো না কেন, যার কথাই বলো না কেন, এরা যখন লুইস অ্যাসিডের সাথে বিক্রিয়া করবে, ঠিক আছে, যেমন আমাদের ধরো BF3 আমরা জানি, ঠিক আছে, PF5, IF5, SBF5 এদের সাথে যখন যুক্ত করবো অবশ্যই এখানে F থাকতে হবে, ফ্লোরিন থাকতে হবে অবশ্যই। তার সাথে আমাদের এই যে অ্যান্টিমনি, আয়োডিন, ফসফরাস, বোরন, এগুলোকে থাকলে আমাদের যে লুইস অ্যাসিডগুলো তৈরি হয় এদের সাথে যখন তৈরি করবে তখন এটা লুইস বেস রূপে কাজ করবে। অর্থাৎ এগুলোতে আমাদের প্লাস চার্জ তৈরি হবে, এর মাথাতে আমার মাইনাস চার্জ তৈরি হবে। প্লাস চার্জ হতে গেলে কী করতে হবে? একটা ফ্লোরিন এখান থেকে শিফট হয়ে যাবে। একটা ফ্লোরিন যদি শিফট হয়ে যায় আমার এখান থেকে এই পোর্শনটা হয়ে যাবে XCF3+, এই পোর্শনটা হয়ে যাবে আমার SBF6-। ভেরি ক্লিয়ার কনসেপ্ট আমাদের। যদি আমাদের এটা এরকম থাকতো, ধরো XCF2 থাকতো, তাহলে আমাদের এখানটা হয়ে যেত XCF+ আর SBF6-। এই হচ্ছে ব্যাপার। যদি আমার এখানটা XCF4 রাখতাম আর এখানটা যদি আমি BF3 করতাম, তাহলে আমার এখানটা হয়ে যেত XCF3+ আর এখানটা হয়ে যেত BF4-। মানে ব্যাপারটা কিছুই না, জাস্ট একটা ইলেকট্রন, ফ্লোরিন বাঁ দিক থেকে ডান দিকে আমার শিফট হয়ে আমার এই যৌগটা তৈরি করবে, যেখানে আমার জেননের পোর্শনটা ক্যাটায়ন তৈরি হবে, এই পোর্শনটা থেকে আমার অ্যানায়ন তৈরি হবে। এই হচ্ছে কনসেপ্ট। এটা খেয়াল রাখতে হবে আমাদেরকে যে কখন আমাদের এটা জেননের পার্টটা ক্যাটায়ন তৈরি হবে, অর্থাৎ জেননের পার্টটা থেকে বা জেনন ফ্লোরাইড থেকে একটা ফ্লোরিন বেরিয়ে চলে যাবে যখন এটা লুইস অ্যাসিডের সাথে যুক্ত হবে, যেমন আমাদের BF3, PF5, IF5 বা আমাদের SBF5 এদের সাথে যুক্ত হবে। এবার আমার প্রশ্ন আসতে পারে যে এই যে আমার যৌগটা তৈরি হলো, এই যৌগটাতে যে আমি ক্যাটায়নিক পার্টটা এবং অ্যানায়নিক পার্টটা আমি পেলাম, তাদের হাইব্রিডাইজেশন কী হবে বা শেপ কী হবে? তো এটার জন্য তো আমরা নর্মাল নিয়ম জানি যে XEF3, মাথাতে আমি প্লাস দিলাম,
এই যৌগটার ক্ষেত্রে আমি টোটাল ইলেকট্রন প্রথমেই কাউন্ট করব। জেননের জন্য আমরা জানি 8 বসাতে হয়, যেহেতু এটা গ্রুপ 18-এর মৌল। 3টে ফ্লোরিনের জন্য আমি 3 বসাবো, আর প্লাস চিহ্নটা দেওয়া আছে বলে আমি এখান থেকে 1 মাইনাস করে দেবো। তাহলে আমার টোটাল ইলেকট্রন তো 10 হলো। আচ্ছা, তাহলে ইলেকট্রন পেয়ার কটা হবে? ইলেকট্রন জোড় হয়ে যাবে 10/2, মানে হয়ে গেল আমার 5। এর মধ্যে দেখো 3খানা ফ্লোরিন আছে, তার মানে আমার বন্ড পেয়ার হয়ে গেল 3টে, লোন পেয়ার হয়ে গেল 2টো। এই হচ্ছে ব্যাপার। ইলেকট্রন পেয়ার 5 হলে আমরা জানি হাইব্রিডাইজেশন হয়ে যায় sp3d, জিওমেট্রি হয় ট্রাইগোনাল বাইপিরামিডাল, কিন্তু শেপটা তো আমার ট্রাইগোনাল বাইপিরামিডাল হবে না। তার কারণটা হচ্ছে আমার এখানে 3টে বন্ড পেয়ার আছে, 2টো লোন পেয়ার আছে। তো সেই ক্ষেত্রে আমরা জানি যে মাঝখানে জেননকে রাখবো, ওপরে একটা ফ্লোরিনকে রাখবো, নিচে একটা ফ্লোরিনকে রাখবো, লোন পেয়ারগুলোকে এই পজিশনে দেবো ইকুয়েটোরিয়াল পজিশনে, আর ইকুয়েটোরিয়াল পজিশনে একদিকে একটা আমাদের কি থাকবে? এফ থাকবে। ব্যাস, আমাদের XeF3+ আমার কমপ্লিট হয়ে গেল। তো এই যে গঠনটা আমি লিখলাম XeF3+, এখানে জেননে প্লাস বসিয়ে দিলাম, XeF3+ যে গঠনটা আমি লিখলাম, তো এখানে দেখো শেপটা হয়ে গেল টি শেপ। ঠিক আছে, অর্থাৎ এই যে শেপটা আমার এখানে করা আছে, এই শেপটা হচ্ছে আমার টি শেপ। ব্যাস, এই হচ্ছে আমার কনসেপ্ট। নেক্সট হচ্ছে SbF6-। এর ক্ষেত্রে আমরা কি করে পাবো? দেখো, SbF6-, ক্লিয়ার? আচ্ছা, এই যে নাইট্রোজেন, ফসফরাস, আর্সেনিক, অ্যান্টিমনি, বিসমাথ, ঠিক আছে, অর্থাৎ কেন্দ্রীয় পরমাণুটা গ্রুপ 15-এর অংশ। তার মানে আমার টোটাল ইলেকট্রন কাউন্ট করার সময় আমি এর জন্য 5 বসাবো, 6টা ফ্লোরিনের জন্য 6, মাইনাসের জন্য আরও 1 যোগ করলাম, তাহলে 12। তাহলে ইলেকট্রন পেয়ার হয়ে গেল কটা? 6টা হলেই আমার হাইব্রিডাইজেশন হয়ে গেল sp3d2, জিওমেট্রি হয়ে গেল অক্টাহেড্রাল। ক্লিয়ার? বেশ, এখানে দেখো আমার বন্ড পেয়ারও আমার 6টা, কারণ 6টা ফ্লোরিন আছে। তাহলে লোন পেয়ার 0 হয়ে গেল। তাহলে এর শেপটাও আমার হয়ে গেল অক্টাহেড্রাল, জিওমেট্রি অক্টাহেড্রাল, শেপটাও অক্টাহেড্রাল, হাইব্রিডাইজেশন হয়ে গেল sp3d2। আচ্ছা, তাহলে দেখো আমার এখানে sp3d2 হাইব্রিডাইজেশন এবং অক্টাহেড্রাল শেপ আমার এখানে করা রয়েছে। বেশ, এই পরীক্ষাতে এরকমভাবে আসতে পারে। নেক্সট আমরা চলে আসছি, যখন এই XeF6 যখন ক্ষার ধাতুর সাথে যুক্ত হবে, অর্থাৎ LiF-এর সাথে কোনো রকম যুক্ত হয় না, লিথিয়াম বাদ দিয়ে বাকি যারা পড়ে রয়েছে সোডিয়াম, পটাশিয়াম, রুবিডিয়াম, সিজিয়াম, এই প্রত্যেকের ফ্লুরাইড যৌগের সাথে যখন বিক্রিয়া হবে, তখন এই ক্ষার ধাতুগুলো আমার ক্যাটায়ন রূপে কাজ করবে, আর XeF6 তখন কিন্তু মাইনাস রূপে কাজ করবে। এটা আমরা খেয়াল রাখবো। যেটা আমার এই লুইস অ্যাসিডগুলোর সাথে যখন যুক্ত হয়েছিল যা হয়েছিল, এর ক্ষেত্রে তার উল্টোটা হবে, কিন্তু কনসেপ্টটা আমার একই। আমার NF থেকে একটা F এখানে কনভার্ট হয়ে যাবে, মানে ট্রান্সফার হয়ে যাবে, তাহলে এটা আমার Na+ হয়ে যাবে, আর এটা XeF6-এর জায়গায় XeF7 হয়ে যাবে, ওপরে মাইনাস চার্জ হয়ে যাবে। ব্যাস, বাকিটা তো আমার সেম, আর তো কোনো কিছু ডিফারেন্স নেই আমার এখানে। আচ্ছা, এই হচ্ছে ব্যাপার। এবারে আমরা চলে আসবো আর্দ্র বিশ্লেষণ। আমাদের জারণ ধর্ম কমপ্লিট হলো, আমরা চলে আসছি আর্দ্র বিশ্লেষণে। আর্দ্র বিশ্লেষণ মানে কি? আর্দ্র বিশ্লেষণ মানে হলো জলের সাথে যুক্ত হওয়া। ঠিক আছে, তো জলের সাথে যখন আর্দ্র বিশ্লেষণ হয়, জেনারেলি আমরা 2 ধরনের আর্দ্র বিশ্লেষণ দেখবো, একটা হচ্ছে আংশিক, একটা হচ্ছে সম্পূর্ণ। কি বললাম? একটা আংশিক, একটা সম্পূর্ণ আর্দ্র বিশ্লেষণ। আংশিক আর্দ্র বিশ্লেষণ এবং সম্পূর্ণ আর্দ্র বিশ্লেষণে দেখবো আমরা কি কি প্রোডাক্ট তৈরি হচ্ছে। তো প্রথমেই আমরা আসি 1 নম্বরে, আমাদের যেটা হেডিং করা আছে XeF2, এই যৌগটা নিয়ে আমরা দেখব। এটা যখন জলের সাথে বিক্রিয়া হয় তখন কি হবে? এখান থেকে দেখো, ঠিক আগেরটার সাথে একটু কম্পেয়ার করব। XeF2 যখন হাইড্রোজেনের সাথে বিক্রিয়া করছিল তখন তৈরি করছিল জেনন আর HF। এখানে আমার দেখো একটা অক্সিজেন শুধু বেড়েছে, ও বেড়েছে, তাহলে এখানেও আমার যখন XeF2 জলের সাথে বিক্রিয়া করবে তখন আমি পাবো জেনন, HF আর O2। এখানে ব্যালেন্স করা নেই, ব্যালেন্সের দরকারও নেই, তোমরা শুধুমাত্র পয়েন্টটা খেয়াল রাখবে যে এখানে XeF2 যখন আমাদের জলের সাথে বিক্রিয়া হবে বা যখন আর্দ্র বিশ্লেষণ ঘটবে তখন আমার অ্যাকচুয়ালি কি প্রোডাক্ট হবে সেটা আমাদেরকে খেয়াল রাখতে হবে। আমরা যদি ব্যালেন্সের কথা বলতে চাই তাহলে আমাদের এগুলোতে 2 করে নিতে হবে, তাহলে আমার এখানটা 4HF হয়ে যাবে, এখানটা 2Xe হয়ে যাবে, আর O2 হয়ে যাবে। এই ব্যালেন্স কমপ্লিট হয়ে গেল। আচ্ছা, তো এর ক্ষেত্রে আমাদের আর্দ্র বিশ্লেষণটার ক্ষেত্রে আংশিক বা সম্পূর্ণ বলে কি হয়? কিছু হয় না, আমাদের এখানে একটাই প্রোডাক্ট হয়, সেটা হচ্ছে আমার এই সম্পূর্ণ আর্দ্র বিশ্লেষণ, আমি এই প্রোডাক্টটা পাবো। ঠিক আছে, ব্যালেন্সের আবারও বলছি কোনো দরকার নেই, তোমরা শুধুমাত্র খেয়াল রাখবে অ্যাকচুয়াল প্রোডাক্টটার দিকে। এইভাবে মনে রাখবে যে XeF2-র সাথে যখন আমার হাইড্রোজেন যোগ হয়েছিল তখন আমি পেয়েছিলাম HF আর জেনন, এখানে আমি পাবো HF, জেনন, আর তার সাথে আমার এক্সট্রা O2টা অ্যাড হবে, তার কারণ আমার এখানে জল নেওয়া হয়েছে, অক্সিজেন অ্যাড হয়েছে, তাহলে আমার তো অক্সিজেন গ্যাস বেরিয়ে যাবে এখান থেকে। নেক্সট হচ্ছে XeF4-এর সাথে আমার জলের বিক্রিয়া। এখানেও আমার 2 রকম বিক্রিয়া হতে পারে। একটা আংশিক আর্দ্র বিশ্লেষণ, যেখানে আমি জলটাকে দেখো 1 মোল নিয়েছি, লিমিটেড পরিমাণ নিয়েছি, যখন লিমিটেড পরিমাণ নেবো
তখন আমার এই যৌগটা তৈরি হবে XeOF2 এবং HF, এটা আমার তৈরি হবে। আর যখন আমি সম্পূর্ণ আদ্র বিশ্লেষণ ঘটাবো, আমি যখন বেশি পরিমাণে যখন আমি নেবো, তখন আমার কিন্তু এই জেনন অক্সো ডাইফ্লোরাইড এটা কিন্তু আমার তৈরি হবে না। তখন আমার ঠিক আগের যেটা আমরা আগেরটাতে সম্পূর্ণটার ক্ষেত্রে পেয়েছিলাম, এখানেও সম্পূর্ণটার ক্ষেত্রে আমার একই রকম প্রোডাক্ট হবে। কি প্রোডাক্ট হবে? দেখো, জেনন তৈরি হবে, HF তৈরি হবে, O2 তৈরি হবে, প্লাস আমরা একটা এক্সট্রা প্রোডাক্ট হিসাবে পাবো, সেটা হচ্ছে আমাদের XeO3। ঠিক আছে, XeO3 আমরা এখানে আলাদা করে প্রোডাক্ট হিসেবে পাবো। বেশ, যদি তোমাদের মনে হয় যে এবারে ব্যালেন্সটা করে নিই, ব্যালেন্স করতে গেলে আমাদের এখান থেকে ব্যালেন্সটাকে আমরা করে নিতেই পারি। এইভাবে আমরা ব্যালেন্সটাকে কমপ্লিট করে নিলাম। ঠিক আছে, এটা 24 HF আর 3 O2। তবে এখানেও আমাদের আবারও বলছি, ব্যালেন্সের কোনো দরকার নেই। তোমরা দুটোভাবে খেয়াল রাখবে যে একবার আমরা অক্সিজেন নেবো লিমিটেড পরিমাণ, তখন আমার তৈরি হয়ে যাবে HF এর সাথে XeOF2, আর একবার তৈরি করব আমরা এক্সেস জলের সাথে প্রোডাক্ট, তখন আমাদের ওই আগেরটার মতনই আমার প্রোডাক্টটা তৈরি হবে। তাহলে পুরো ব্যাপারটাকে আমি একবার সামারাইজ করে দিই। আচ্ছা, এটা আমার সম্পূর্ণ আর্দ্র বিশ্লেষণ প্রথম কার্ডটাতে একরকম টাইপেরই আমরা পেলাম। এটা হচ্ছে আমার 1 নম্বর, এটা A করে দিই, এটাকে B করে রাখলাম, আর পরেরটা হচ্ছে আমার C। বেশ, এই হচ্ছে ব্যাপার। তাহলে পুরোটাকে দেখা একটু যদি সামারাইজ করি, তাহলে আমরা এরকমভাবে প্রোডাক্ট আমরা পাবো। আমি এখানটাতে লিখছি, ধরো জেনন প্লাস XeF2 করলাম, প্লাস আমরা এখানে জল করলাম। XeF2-র ক্ষেত্রে একটাই বিক্রিয়া, আমরা কী হিসেবে মনে রাখবো এটাকে? জেননটাকে বার করব, HF-টাকে বার করব, O2-টাকে বার করব। ক্লিয়ার হয়ে গেল? আচ্ছা, নেক্সট আমরা XeF4 নিলাম। আমরা সম্পূর্ণটাকে আগে করছি, তাহলে মিলটা দেখাতে পারবো। আচ্ছা, এখানেও আমরা জেনন পেলাম, আমরা HF পেলাম, আমরা O2 পেলাম, আমরা এক্সট্রা প্রোডাক্ট হিসেবে পেলাম XeO3। বেশ, খেয়াল রাখতে পারবো আমরা। আচ্ছা, খেয়াল রাখার নিয়মটা কি? দেখো, যদি আমরা এগুলোতে অক্সিজেনগুলোকে বাদ দিতাম, তখন আমি O2গুলোকে বাদ দিতাম আর এই XeO3টাকে বাদ দিতাম, তাহলে আমার শুধু প্রোডাক্ট হিসাবে দুটো ক্ষেত্রেই চলে আসতো জেনন আর HF। বেশ, ব্যালেন্সের কথা তো আমি আসছি না। বেশ, নেক্সট হচ্ছে XeF4-এর ক্ষেত্রে যদি আমি লিমিটেড জল দিয়ে যদি আমি বিক্রিয়া ঘটাতাম, তখন আমার কি তৈরি হতো? বেশ, লিমিটেড মানে আমার এক অণুই জল থাকবে। আচ্ছা, এবার দুটো হাইড্রোজেন আর 4টে ফ্লোরিন আছে দেখো এখানে, তো দুটো হাইড্রোজেন দুটো ফ্লোরিন নিয়ে আমি আগে 2H-টাকে আগে বার করে দেবো। জেনন এখানে পাওয়া যাবে না, বাকিটা আমার একসাথে থেকে যাবে। Xe, দেখো ওটা এর সাথে অ্যাড হয়ে যাবে, আর দুটো F আমার পড়ে আছে, তাহলে আমার এখানে XeOF2 আর HF আমি এখানে পেয়ে গেলাম। তাহলে আংশিক আদ্র বিশ্লেষণের ফলে রিয়েকশানটা এইভাবে খেয়াল রাখবে যে HF-টাকে আগে বার করে বাকি পার্টটাকে রেখে দেবো, আর সম্পূর্ণ আদ্র বিশ্লেষণ যখন হবে, মানে আমার এই পার্টটা এবং XeF2-র ক্ষেত্রে এই পার্টটা, দুটো ক্ষেত্রেই আমরা প্রোডাক্ট হিসেবে মনে রাখবো জেনন, HF, অক্সিজেন, এবং XeF4-এর ক্ষেত্রে এক্সট্রা হিসেবে আমরা পাবো XeO3। বেশ, আশা করি পুরো ব্যাপারটা এবার ক্লিয়ার হয়ে গেল। নেক্সট আমরা চলে আসছি XeF6, যেটা অত্যন্ত ইম্পর্ট্যান্ট, পরীক্ষাতে এটা বারবার আসে। XeF6 দেখো, 1 অণু জলের সাথে বিক্রিয়া করতে পারে, 2 অণু জলের সাথে বিক্রিয়া করতে পারে, 3 অণু জলের সাথে বিক্রিয়া করতে পারে। যখন 1 অণু বা 2 অণু জলের সাথে বিক্রিয়া হবে, তখন সেটাকে আমরা বলবো আংশিক আদ্র বিশ্লেষণ। যখন 3 অণু জলের সাথে বিক্রিয়া হবে, তখন সেটাকে আমরা বলবো সম্পূর্ণ আদ্র বিশ্লেষণ। বেশ, এবার রিয়েকশানটা কীরকম হবে? XeF6 এটা যখন 1 অণু জলের সাথে বিক্রিয়া হবে, আমরা কিভাবে রিয়েকশানটাকে মনে রাখবো? দেখো, যতগুলো HF বের করা যায় আমরা বের করে নেবো। দুটো হাইড্রোজেন আছে, আর এখান থেকে দুটো ফ্লোরিন নিয়ে আমরা 2HF-কে বের করে নেবো। আচ্ছা, বাকি পার্টটাকে আমরা একসাথে জুড়ে দেবো। বা আমরা এইভাবে ভাবতে পারি যে XeF6 রয়েছে, আমি এখান থেকে একটা জলকে যোগ করলাম, আমার এখানে একটা O এখানে ঢুকবে, এবং তার পরিবর্তে দুটো ফ্লোরিন আমার রিপ্লেস হয়ে যাবে। দুটো ফ্লোরিন আমার এখান থেকে রিপ্লেস হয়ে বেরিয়ে চলে যাবে, কারণ অক্সিজেনের যোজ্যতা 2 আর ফ্লোরিনের যোজ্যতা 1, তাহলে একটা অক্সিজেন ঢুকলে আমাকে দুটো ফ্লোরিনকে বার করতে হবে। তাহলে আমি এখানে প্রোডাক্টটা এইভাবে লিখতে পারি, Xe-ওটাকে রিপ্লেস করে ঢোকালাম, তাহলে দুটো ফ্লোরিন বেরিয়ে যাচ্ছে, একটা অক্সিজেন ঢুকছে বলে, তাহলে আমার পড়ে থাকছে XeOF4, আর দুটো ফ্লোরিন বেরিয়ে যাচ্ছে মানেই দুটো হাইড্রোজেনের সাথে যুক্ত হয়ে তারা তৈরি করছে 2HF। আশা করি পুরো ব্যাপারটা আমার ক্লিয়ার হয়ে গেল। XeOF4 পেয়ে গেলাম আমি। আচ্ছা, এই হচ্ছে ব্যাপার। তোমার যদি মনে হয় যে XeOF4-এর সাথে আমি আরও একটা জল যোগ করবো এবার, তাহলে কি করব? আরও একটা অক্সিজেনকে আমি ঢোকাবো, তাহলে XeO2 হয়ে যাবে। এবার O ছিল, O2 হয়ে গেল। আচ্ছা, আরও দুটো ফ্লোরিন বেরিয়ে চলে যাবে, তাহলে এটা F4 ছিল, তাহলে আমি এটাকে F2 করে দিলাম। আচ্ছা, প্লাস আমার 2HF করে ফেললাম।
এটা আমি করতেই পারি। তোমার যদি মনে হয় যে আমি এখানে আরও একটা আদ্র বিশ্লেষণ করে জল ঢোকাবো, তখন কি তৈরি হবে, XE O2টা হয়ে যাবে O3। আচ্ছা, দুটো F আবার বেরিয়ে চলে গেল এবং তারা 2HF ফর্মেশন করলো। দেখো ভেরি ইজিলি আমরা একটা স্টেপ থেকে আরেকটা স্টেপে পৌঁছে যেতে পারছি। যখন আমি একটা জল দেবো তখন আমি পেয়ে যাবো XeOF4, যখন আমি দুটো জল দেবো তখন আমি পেয়ে যাবো XeO2F2, যখন আমি 3 অণু জল দেবো তখন আমি পেয়ে যাবো XeO3, যেটাকে আমি এখানে একদম ডাইরেক্ট এইভাবেও লিখতে পারি। অর্থাৎ XeF6-এর সাথে আমি ডাইরেক্ট দুটো জল দিচ্ছি, তার মানে দুটো অক্সিজেন এখানে ঢুকে যাবে। দুটো অক্সিজেন ঢোকা মানে আমার XeO2 হয়ে গেল। দুটো অক্সিজেন ঢোকা মানে আমার 4টে ফ্লোরিন বেরিয়ে চলে যাবে। 4টে ফ্লোরিন বেরিয়ে গেলে আমার এখানে দুটো ফ্লোরিন পড়ে থাকলো। ব্যাস, ক্লিয়ার হয়ে গেল। আচ্ছা, যখন আমি 3 অণু জল দিয়ে দেবো তখন 3 অণু জল দিয়ে দিলে আমার XeO3 হয়ে গেল। 3 অণু অক্সিজেন ঢোকার জন্য আমার এখানে 6টা ফ্লোরিন পরমাণু বেরিয়ে চলে যাবে এবং তারা 6HF তৈরি করবে। একদম ভেরি ইজি ব্যাপার। আমরা এই পার্টটাকে এইভাবে খেয়াল রাখবো যে 1 অণু জল এই প্রোডাক্ট, 2 অণু জল এই প্রোডাক্ট, 3 অণু জল এই প্রোডাক্ট। প্রথম দুটো আংশিক আদ্র বিশ্লেষণ, পরেরটা হচ্ছে সম্পূর্ণ আদ্র বিশ্লেষণ। আর নেক্সট যে এই স্টেপটা আমার করে দেখানো রয়েছে যে এই যে আংশিক আদ্র বিশ্লেষণের প্রোডাক্টটা হলো, এর সাথে যদি আমি আরও 2 অণু জল অ্যাড করি তাহলেই আমি সম্পূর্ণ আদ্র বিশ্লেষণের প্রোডাক্টে পৌঁছে যেতে পারবো, যেটা আমি একটু আগে স্টেপ বাই স্টেপ করে দেখালাম। আর এখান থেকে এটাতে যেহেতু দুটো জল আমার দেওয়াই আছে, তাহলে এখানে আর একটা জল দিলেই আমি এখানে XeO3-তে পৌঁছে যেতে পারবো। আর প্রথমটাতে যেহেতু আমার একটা জল দেওয়া আছে, তাই দুটো জল দিলেই আমি XeO3-তে পৌঁছে যেতে পারবো। আর ডাইরেক্ট যদি আমি 3টে জল দিয়ে দিই, 3 অণু জল দিয়ে দিই, তাহলে ডাইরেক্ট আমি XeO3-তে পৌঁছে যেতে পারবো। খুব ইম্পর্ট্যান্ট এই রিয়েকশনগুলো খেয়াল রাখবে। এখান থেকে বিভিন্ন রকম প্রশ্ন আসে। কীরকম প্রশ্ন আসে যে XeF6-এর আদ্র বিশ্লেষণে কোন প্রোডাক্টটা পাওয়া যায় না? তাহলে তোমার ধরো এরকম 3টে অপশান থাকলো, তার সাথে আর একটা হয়তো অপশান থাকলো জেনন। জেনন দেখো এখানে তো পাওয়া যায় না, তাহলে আমার এখানে অ্যান্সার হিসেবে লিখবো জেননটা আমার এখানে পাওয়া যায় না। বা অপশান হিসেবে দিল XeO4, XeO4 তো পাওয়া যায় না, তাহলে XeO4 পাওয়া গেল না। তাহলে আমাদের এই প্রোডাক্টগুলোকে খুব ভালো করে খেয়াল রাখতে হবে, টেকনিকটা শিখতে হবে কী করে আমরা প্রোডাক্টে আসছি। এই হচ্ছে ব্যাপার। নেক্সট আমার প্রশ্ন আসতে পারে যে XeF4-এর আদ্র বিশ্লেষণে, এক্সেস আদ্র বিশ্লেষণে আমার কি কি তৈরি হয়? জেনন হয়, HF হয়, অক্সিজেন হয়, আর XeO3 হয়। আচ্ছা, লিমিটেড আদ্র বিশ্লেষণে কি হয়? XeOF2 আর HF তৈরি হয়। আর XeF2 এর আদ্র বিশ্লেষণে আমার জেনন, HF আর O2 তৈরি হয়। ব্যাস, এই হচ্ছে ব্যাপার। আচ্ছা, এদের সাথে হাইড্রোজেনের বিক্রিয়াতে কী কী তৈরি হয়? সমস্ত ক্ষেত্রে HF আর জেনন তৈরি হয়। এই জাস্ট এইভাবে জিনিসগুলোকে আমাদের খেয়াল রাখতে হবে। আচ্ছা, এই গেল ওপরের শেষ 3টি বিক্রিয়ায় কোন 3টে বিক্রিয়ার কথা বলছে? লাস্টের 3টে বিক্রিয়ার কথা বলছে। XeF6-এর আদ্র বিশ্লেষণ তখন ঘটেছে। লক্ষ্য করে দেখো, জেননের অক্সিডেশন স্টেটের কিন্তু কোনো রকম চেঞ্জ হয়নি। যে চেঞ্জটা আমার XeF2 বা XeF4-এর ক্ষেত্রে হয়েছিল, এখানে কিন্তু আমার কোনো রকমভাবে কিন্তু আমার কোনো রকম চেঞ্জ কিন্তু এখানে হয়নি। আচ্ছা, বেশ, আরেকটা কথাই চেঞ্জ হয়নি, আমার এই যে XeF4-এর যে জায়গাটা, এই জায়গাটাতেও কিন্তু কোনো রকম চেঞ্জ হয়নি। এটা দেখো +4 স্টেটে আছে, আর এটাও হচ্ছে আমার +4 স্টেটে আছে। তার মানে XeF4-এর আদ্র বিশ্লেষণ এবং XeF6-এর যে আমাদের লাস্ট 3টে বিক্রিয়া আমরা করেছি, এদের ক্ষেত্রে কোনো রকমভাবে জারণ সংখ্যার পরিবর্তন ঘটছে না। তাই এই বিক্রিয়াগুলোকে জারণ বিজারণ বিক্রিয়া বলা কিন্তু যায় না। জারণ বিজারণ বিক্রিয়া আমরা কোনগুলোকে বলতে পারবো? XeF2 এবং XeF4-এর যে সম্পূর্ণ আদ্র বিশ্লেষণ, সেগুলোকে আমরা জারণ বিজারণ বিক্রিয়া বলতে পারবো, কারণ ওখানে জারণ বিজারণ ঘটেছে। আচ্ছা, প্যারালেলি আমাদের XeF4-এর যে লাস্টের রিয়েকশানটা, সম্পূর্ণ আদ্র বিশ্লেষণটা, এটাকে আমরা ডিসপ্রপোর্শনেশন রিয়েকশন বলতে পারবো, কারণ এখানে একবার জারণ সংখ্যা হ্রাস পেয়েছে, একবার বৃদ্ধি পেয়েছে একই পরমাণুর, তাই এটাকে অসামঞ্জস্যপূর্ণ বিক্রিয়া বা ডিসপ্রপোর্শনেশন বিক্রিয়া বলা হয়ে থাকে। বেশ, তো পরীক্ষায় আমার প্রশ্ন আসতে পারে যে XeF6-এর আদ্র বিশ্লেষণের বিক্রিয়াটা কি জারণ বিজারণ বিক্রিয়া? এটা কি সঠিক? না, এটা সঠিক নয়, কারণ জারণ বিজারণ বিক্রিয়া এটা মোটেও নয়, কারণ এখানে কিন্তু জেননের জারণ সংখ্যার কোনো রকম পরিবর্তন কিন্তু ঘটে না। বেশ, এই হলো ব্যাপার। এই জিনিসগুলো আমরা এখান থেকে খেয়াল রাখবো যাতে করে আমরা কোশ্চেন সলভ করতে পারি। নেক্সট হচ্ছে আদ্র বিশ্লেষণের ক্রম, আর আমরা একটু আগে যেটা জারণ ধর্মের ক্রম আমরা পড়লাম বা জারণ ক্ষমতার ক্রম আমরা পড়লাম একই, XeF6 XeF4 XeF2, এটা খেয়াল রাখবো। নেক্সট হচ্ছে XeF6 সিলিকা মানে SiO2 এর সাথে বিক্রিয়া করে এবং বিক্রিয়া করে XeOF4 এবং SiF4 তৈরি করে। এই প্রোডাক্টটা আমাদেরকে খেয়াল রাখতে হবে, পরীক্ষা পারপাসে অত্যন্ত ইম্পর্ট্যান্ট। এবং ঠিক এই কারণে XeF6-কে কাঁচের পাত্রে রাখা হয় না, কারণ কাঁচের মধ্যে সিলিকা রয়েছে, SiO2 রয়েছে, ফলে এটা বিক্রিয়া করে XeOF4 তৈরি করবে এবং SiF4 তৈরি করবে। তাই
এই বিক্রিয়াটা আমাদের সেই পারপাসে অত্যন্ত কিন্তু ইম্পর্ট্যান্ট বিক্রিয়া। আচ্ছা, নেক্সট হচ্ছে আমরা একটা জিনিস লক্ষ্য করে দেখো যে জেননের যে কম্পাউন্ডগুলো পেলাম শুধু XCF2 4 আর 6 পেলাম, আদার্স কিছু পেলাম না, XCF3 বলে কিছু পেলাম না, XCF5 বলে কিছু পেলাম না। তার কারণ হচ্ছে এটাই যে জেনন এ শুধুমাত্র +2 +4 এবং +6 এই তিনটে জারণ স্তর প্রদর্শন করে, +3 বা +5 প্রদর্শন করে না, তাই XCF3 বা XCF5 যৌগ গঠিত হয় না। বেশ, এই গেল আমাদের জেনন ফ্লুরাইড কম্পাউন্ড সমূহ। জেনন ফ্লুরাইড কম্পাউন্ড সমূহগুলো আমাদের যৌগগুলো আমাদের কমপ্লিট হয়ে গেল। নেক্সট আমরা চলে আসছি জেনন অক্সাইড সমূহতে, অর্থাৎ জেননের সাথে আমার কি তৈরি হবে, অক্সিজেন যোগ হবে, জেনন অক্সাইড সমূহ। জেনন অক্সাইড সমূহের ক্ষেত্রে আমাদের এই একটাই প্রোডাকশন, জেনন অক্সাইড মানে হচ্ছে আমাদের XeO3, শুধু জেনন আর অক্সিজেন থাকবে, ফ্লোরিন রাখা যাবে না, XeO3। এটা বানানোর জন্য আমাদের যে রুলসটা আমরা পড়লাম যে XeF6 এর সাথে যদি আমরা সম্পূর্ণ আদ্র বিশ্লেষণ ঘটাই, 3H2O ঘটাই, 3H2O দিয়ে বিক্রিয়া ঘটায়, তাহলে আমাদের 3টা অক্সিজেন এখানে ঢুকে গেল আর 6HF আমার বেরিয়ে চলে এলো। ব্যাস, এই প্রোডাক্ট আমরা দেখতে পেলাম XeO3। আরেকটা জায়গাতে আমরা XeO3 পেলাম, কোথায় পেলাম, XeF4 এর যখন আমরা সম্পূর্ণ আদ্র বিশ্লেষণ ঘটাবো, এক্সেস ওয়াটার নিয়ে আদ্র বিশ্লেষণ ঘটাবো, তখন আমার জেনন তৈরি হবে, HF তৈরি হবে, O2 তৈরি হবে, আর আমার লাস্টে আমরা ফাইনাল প্রোডাক্ট হিসাবে আরেকটা প্রোডাক্ট পেলাম XeO3। তাহলে এই দুটো পদ্ধতির মাধ্যমে করা যাবে। আমার নোটসে একটা লেখা রয়েছে, আগেতে দেখো দুটোই লেখা রয়েছে, একটু আগেই এ দেখো XeF4 এর যে কথাটা বললাম, আর এই লাস্টেরটা, এই দুটো রিয়েকশনে আমরা XeO3 পাচ্ছি। তো XeO3 হচ্ছে এক ধরনের কঠিন বর্ণহীন বিস্ফোরক পদার্থ, এটি শক্তিশালী জারক দ্রব্য রূপে কাজ করে। বেশ, এটা আমরা খেয়াল রাখবো। আচ্ছা, নেক্সট হচ্ছে জেনন অক্সোফ্লোরাইড। জেনন অক্সোফ্লোরাইড মানে কি, জেননের সাথে অক্সিজেন থাকবে, প্যারালেলি কি থাকবে, ফ্লোরিন থাকবে, ঠিক আছে, এটাকে আমরা বলছি জেনন অক্সোফ্লোরাইড। এবার এটা ডাইফ্লোরাইড হতে পারে, টেট্রাফ্লোরাইড হতে পারে, ডাইঅক্সিজেন ডাইফ্লোরাইড হতে পারে, যা খুশি হতে পারে। তো আমরা এবারে কীরকমভাবে রিয়েকশানগুলো দেখছি, আমাদের এই যে আগের রিয়েকশানগুলো দেখলাম ওই প্রোডাক্টগুলোই আমরা করব। এই দেখো জেননের অক্সোফ্লোরাইড XeF4 এর সাথে যখন আমরা লিমিটেড ওয়াটার নেবো তখন আমরা পাবো XeOF2, যখন আমরা XeF6 এর সাথে একটা ওয়াটার নেবো তখন আমরা পাবো XeOF4, যখন আমরা দুটো ওয়াটার নেবো তখন আমরা পাবো XeO2F2। তাহলে এইটা, এইটা এবং এইটা, এই তিনটেই হচ্ছে আমার জেনন অক্সোফ্লোরাইড, কারণ এখানে অক্সিজেনও রয়েছে, ফ্লুরিনও রয়েছে, তাই আমাদের এগুলো হচ্ছে জেনন অক্সোফ্লোরাইড। কোথা কোথা থেকে পেলাম, XeF4 থেকে পেলাম এবং XeF6 থেকে পেলাম। বিক্রিয়া নিয়মটা কি আমি আরও একবার রিপিট করিয়ে দিই, XeF4 এর সাথে মনে করো লিমিটেড মানে এক অণু জল, তাহলে আমার এখান থেকে জেনন ডাকলাম, অক্সিজেনটাকে ঢকালাম, অক্সিজেন ঢকানোর জন্য দুটো ফ্লোরিন বেরিয়ে চলে গেছে, তাহলে XeOF2 পেয়ে গেলাম, আর আমার প্যারালেলে 2HF এই প্রোডাক্ট আমরা সাইড প্রোডাক্ট হিসেবে পেলাম। চলে আসছে আমরা XeF6-এ, আমরা প্রথমে তো এক অণু জল নেবো, তাহলে আমাদের এখানে জেনন থাকবে, অক্সিজেন ঢুকবে, দুটো ফ্লোরিন বেরিয়ে যাবে, তার মানে 4টে ফ্লোরিন পড়ে থাকবে, আর আমার সাইড প্রোডাক্ট 2HF থাকবে। আচ্ছা, আমি এখানে দুটো জল নিলাম, ঠিক আছে, কার সাথে, XeF6-এর সাথে দুটো জল নিলাম, আমি এখানে দুটো অক্সিজেনকে ঢুকিয়ে ফেলবো, তাহলে আমার 2 দুগুণে 4টে ফ্লোরিন বেরিয়ে চলে যাবে, তাহলে 6টা থেকে 4টে বেরিয়ে গেলে আবার দুটো পড়ে থাকবে, আর আমার এখানে 4HF আমার সাইড প্রোডাক্ট হিসেবে তৈরি হবে। দেখো এখানে এই প্রোডাক্টগুলোই আমরা এখানে লিখে ফেললাম, একদম ভেরি ইজি রিয়েকশান। এখানে গ্রুপ 8-10-এর রিয়েকশানগুলো অত্যন্ত সহজ, একই রিয়েকশান বারবার আছে, শুধু একটু বুদ্ধি খাটি আমাদেরকে করতে হবে। বেশ, 3টে অক্সিজেন তো এখানে অ্যাড করা যাবে না, কারণ আমরা একটু আগে পড়লাম 3টে অক্সিজেন অ্যাড করলে কি হয়ে যাবে, এই 3টে জল অ্যাড করলে কি হয়ে যাবে, আমাদের সম্পূর্ণ আদ্র বিশ্লেষণ হয়ে যাবে, XeO3 হয়ে যাবে। XeO3 মানে আমার আগের প্রোডাক্টে চলে আসবো, জেনন অক্সাইড হয়ে যাবে, জেনন অক্সোফ্লোরাইড এটাকে বলা যাবে না তখন। বেশ, ঠিক আছে, তো জেননের আমাদের এই যে কম্পাউন্ডগুলো আমরা পেলাম, তো XeOF4 হচ্ছে এক ধরনের বর্ণহীন উদ্বায়ী তরল, যা 245 কেলভিন তাপমাত্রায় কঠিনে পরিণত হয়, এটি কাঁচের সাথে বিক্রিয়া করে এবং XeO2F2 তৈরি করে। প্রথমে আমাদের XeOF4, তারপরে XeOF4 আবার পরিবর্তিত হয়ে আমাদের XeO2F2-তে আমাদের পরিবর্তিত হয়। তার মানে বিক্রিয়াটা আমাদের এখান থেকে আমরা টানতে পারি যে এই যে বিক্রিয়াটা আমরা করলাম, যে XeF6 প্লাস SiO2 এর সাথে আমরা যে বিক্রিয়াটা আমরা করলাম, এখানে আমরা দেখতে পেলাম XeOF4 তৈরি হলো, এবং XeOF4 তৈরি হওয়ার পর যে XeOF4টাকে আমরা তৈরি করলাম, সেই XeOF4 আবার পুনরায় SiO2-র সাথে বিক্রিয়া করে XeO2F2 তৈরি করে এবং SiF4 তৈরি করে। দুটো রিয়েকশনে আমাদের এখানে খেয়াল রাখতে হবে। পরীক্ষায় প্রশ্ন আসতে পারে যে কাঁচের পাত্রে কি XeF6-কে রাখা যায়, আমাদের উত্তর বলতে হবে না, কারণ এখানে XeOF4 তৈরি হচ্ছে, আবার XeOF4
আবার পুনরায় পদার্থটাকেও আমাদের কাচের পাত্রে রাখা যায় না, কারণ ওটাও আবার বিক্রিয়া করে XeO2F2-তে পরিণত হয়। ঠিক আছে, তো সেই কারণে XeOF4-কে কাচের পরিবর্তে নিকেল পাত্রে রাখা হয়। একই রকমভাবে সিমিলারলি XeF6-কেও আমরা কাচের পাত্রে রাখতে পারি না, অন্যান্য পাত্রে যেমন নিকেল পাত্রে রাখা হয়। বেশ, আমার মোটামুটি এই পোর্শনটা কমপ্লিট হলো। তাহলে এবার হচ্ছে হিলিয়াম এবং নিয়ন যে যৌগগুলো তৈরি করে, এরা জেনারেলি ক্ল্যাথরেট যৌগ তৈরি করতে পারে না, কারণ অ্যাকচুয়ালি এই যে গ্রুপ 18-এর যৌগগুলো ক্ল্যাথরেট টাইপের হয়, খাঁচার টাইপের হয়, একটা কেলাস আকার জালকের মতো যৌগ তৈরি করে। তো হিলিয়াম আর নিয়নের সাইজগুলো দেখা যায় খুব ছোট, তাই জৈব এবং অজৈব যৌগের কেলাস জালকে আবদ্ধ না থেকে এরা কি হয়, হিলিয়াম আর নিয়নগুলো খাঁচায় বেরিয়ে যায়। আমাদের যেমন দেখি না যে খাঁচার মধ্যে দেখবে খুব ছোটো ছোটো জিনিসগুলো কি হয়, বেরিয়ে চলে যায়, একটু বড় জিনিসগুলো খাঁচার মধ্যে বা জালের মধ্যে যেমন আটকে যায়। ঠিক আছে, ঠিক সেরকম খুব ছোটো মাছ দেখবে জালের মধ্যে দিয়ে বেরিয়ে চলে যায়, কিন্তু বড় মাছগুলো কি হয়, আটকে যায়। ঠিক ব্যাপারটা এরকম, যে হিলিয়াম আর নিয়নের সাইজটা ছোটো হওয়ার জন্য এরা ওই খাঁচার মধ্যে আবদ্ধ থাকে না, বেরিয়ে চলে যায়, তাই এরা ক্ল্যাথরেট যৌগ গঠন করতে পারে না। কারা আর্গন পারে, ক্রিপ্টন পারে, জেনন পারে, কারণ ওদের পারমাণবিক সাইজটা বড়। আরেকটা জিনিস আমরা খেয়াল রাখবো, জেননের দেখো যত কম্পাউন্ড পেলাম আমরা, XeOF4 বলো, XeO2F2 বলো, XeOF2 বলো, সব কিন্তু F আর O মানে ফ্লোরিন আর অক্সিজেন দ্বারা গঠিত, আর কিন্তু কিছু তার মধ্যে নেই। ক্লোরিন দ্বারা কিন্তু কোনো যৌগ গঠন হবে না, এবং নিয়নের সাথেও কিন্তু ফ্লোরিন বা অক্সিজেন যৌগ গঠন এক্ষেত্রে করবে না। শুধুমাত্র জেনন লাগবে এবং ফ্লোরিন অক্সিজেন লাগবে, সেই কটা যৌগ নিয়ে আমরা পড়বো। তার কারণটা কি, জেননের যখন যৌগ গঠন হয় তখন উচ্চ শক্তি সম্পন্ন জেননের যে কক্ষকগুলো রয়েছে, ঠিক আছে, যেমন 5D কক্ষক রয়েছে, 5S, 5P, এই সমস্ত যে কক্ষকগুলো রয়েছে, তো তাদের সাথে সংকরায়ন বা হাইব্রিডাইজেশন অংশগ্রহণ যখন করবে, তখন আকারে ছোট এবং তীব্র তড়িৎ ঋণাত্মক মৌল হতে হবে, তা না হলে তাদের সাথে হাইব্রিডাইজেশন করতে পারবে না। ঠিক আছে, কারণ এরা 5D কক্ষকের শক্তিটাকে নিম্ন শক্তি স্তরে নামিয়ে নিয়ে এসে সংকরায়ন ঘটাতে পারে। কারা পারে? শুধুমাত্র ফ্লোরিন আর অক্সিজেন পারে, বাকি ক্লোরিন বা আরও যে সমস্ত রয়েছে নাইট্রোজেন, এরা কিন্তু পারবে না। একমাত্র হায়েস্ট ইলেকট্রোনেগেটিভ এলিমেন্ট এবং সেকেন্ড হাইয়েস্ট মানে অক্সিজেন, এরা দুজন ছাড়া বাকিরা কিন্তু এটা করতে পারে না। এই হচ্ছে ব্যাপার। আচ্ছা, এবারে এখানে বেশ কিছু স্ট্রাকচার, আমার কিছু রিয়েকশন এখানে লেখা আছে, এগুলো আমরা আগেও পড়েছি, এগুলো আর আলাদা করে এটা পড়ার দরকার নেই। যে XeOF4-এর সাথে হাইড্রোজেনের বিক্রিয়া হলে আমার জেনন H2 আর HF তৈরি হবে, আর পরের দুটো রিয়েকশন আমার কমন রিয়েকশন, এগুলো আর আলোচনা করছি না, আগেরগুলো করলেই হবে। চলে আসছে আমরা বেশ কিছু গঠনে, যেমন XeF2 এর গঠনের প্যাটার্ন আমরা ক্লাস 11 থেকে পড়ে আসছি, আগেরগুলো তো আলোচনা করেছি। জাস্ট দেখে নাও একবার কীভাবে কী করা রয়েছে, আমি তার সাথে সাথে একবার জাস্ট পুরোটা বলে চলে যাচ্ছি। XeF2 টোটাল ইলেকট্রন কাউন্ট করা হয়েছে জেননের 8 আর ফ্লোরিনের জন্য 2, কারণ এখানে ফ্লোরিনের ভ্যালেন্স ইলেকট্রন মানে যেটা অ্যাকচুয়ালি বন্ড হিসাবে যুক্ত হয়েছে সেই ইলেকট্রনটাকে কাউন্ট করা হচ্ছে। টোটাল ইলেকট্রন 10, ইলেকট্রন পেয়ার 5, বন্ড পেয়ার 2, কারণ দুটো ফ্লোরিন আছে, লোন পেয়ার 3, 5 হলে আমার হাইব্রিডাইজেশনটা হয়ে যাবে sp3d, আমার জিওমেট্রি হয়ে যাবে ট্রাইগোনাল বাইপিরামিডাল, আর যেহেতু আমার বন্ড পেয়ার 2, তাই আমার শেপটা হয়ে যাচ্ছে আমার এখানে লিনিয়ার শেপ। ঠিক আছে, আমরা জানি ট্রাইগোনাল বাইপিরামিডালের ক্ষেত্রে অ্যাকচুয়ালি গঠনটা হয় এরকম টাইপের, যখন একটা লোন পেয়ার হয় তখন গঠনটা হয় এরকম টাইপের, যেটাকে সিস বা ডিস্টর্টেড টেট্রাহেড্রাল বলা হয়। যখন দুটো লোন পেয়ার হয় তখন গঠনটা হয় টি শেপ। ঠিক আছে, এরকমভাবে দুটো লোন পেয়ার থাকে। আর যখন তিনটে লোন পেয়ার হয় তখন গঠনটা হয়ে যায় লিনিয়ার, তখন আমাদের এই ইকুইটোরিয়াল পজিশনে তিনখানা লোন পেয়ার থাকে, আর অ্যাক্সিয়াল পজিশনে আমার এখানে ফ্লোরিনগুলো থাকবে। বেশ, এই হচ্ছে ব্যাপার। চলে আসছে আমরা XeF4-এ, 8 আর 4 12, 12 মানে হচ্ছে ইলেকট্রন পেয়ার 6, BP 4, LP 2, 6 মানে হাইব্রিডাইজেশন sp3d2, তার মানে হচ্ছে জিওমেট্রি অক্টাহেড্রাল মানে আমার এখানে এরকমভাবে থাকার কথা, ইকুয়েটোরিয়াল পজিশনে 4টে F থাকার কথা, আর অ্যাক্সিয়াল পজিশনেও আমার F থাকার কথা, কিন্তু আমার এখানে যেহেতু আর F নেই, তাই অ্যাক্সিয়াল পজিশনগুলোতে আমার কি থেকে যাবে, লোন পেয়ার থেকে যাবে। তাহলে এটা একই প্লেনে আছে, স্কোয়ার টাইপের, তাই এটার নাম হচ্ছে স্কোয়ার প্ল্যানার। ব্যাস, ক্লিয়ার হয়ে গেল। নেক্সট হচ্ছে XeF6, 8 আর 6 14 মানে হচ্ছে 7, 6টা বন্ড পেয়ার, একটা লোন পেয়ার, হাইব্রিডাইজেশন sp3d3, sp3d3 হলে আমার হবে পেন্টাগোনাল বাইপিরামিডাল মানে অ্যাক্সিয়াল পজিশনে দুটো থাকলো, ইকুয়েটোরিয়ালে 5টা থাকবে।
ঠিক আছে। 5টার মধ্যে অ্যাঙ্গেল হবে 72 ডিগ্রি করে, ওপরটার সাথে নিচেরটা হবে 180 ডিগ্রি, আর ওপরটার সাথে ইকুয়েটোরিয়াল পজিশনগুলোর হবে অ্যাক্সিয়ালের সাথে ইকুয়েটোরিয়াল 90 ডিগ্রি করে। এই হচ্ছে ব্যাপার। এবারে একটা লোন পেয়ার বসাতে হবে, লোন পেয়ারটা আমাদের এই একটা লোন পেয়ার এই ইকুয়েটোরিয়াল পজিশনে থাকবে। বেশ, তাহলে আমাদের এটা হয়ে যাচ্ছে ডিস্টর্টেড অক্টাহেড্রাল। দেখো অক্টাহেড্রালের মতনই দেখতে রয়েছে, কিন্তু আমাদের একটু বিকৃত, তাই ডিস্টর্টেড অক্টাহেড্রাল বলা হচ্ছে এটাকে। নেক্সট হচ্ছে XaO3। আমরা জানি অক্সিজেনটাকে কাউন্টিংয়ের সময় বাদ দিতে হয়। কখন বাদ দিতে হয়? টোটাল ইলেকট্রন কাউন্টিংয়ের সময়। তাহলে আমাদের জেননের জন্য শুধু 8 পেলাম, ইলেকট্রন পেয়ার 4, 3টা অক্সিজেন আছে, মানে বন্ড পেয়ার 3, লোন পেয়ার হয়ে গেল কত? 1। তাহলে 4 হলে sp3 টেট্রাহেড্রাল, টেট্রাহেড্রাল থেকে একটা লোন পেয়ার পেয়ে যাচ্ছে আমরা, তাই এর অ্যাকচুয়াল শেপটা হয়ে গেল পিরামিডাল। খুব সিম্পল ব্যাপার। পরেরটা তো তাই, টোটাল ইলেকট্রন কাউন্টিংয়ের সময় অক্সিজেনটাকে আমরা বাদ দিয়ে দিই। তাহলে 8 হলো, ইলেকট্রন পেয়ার 4, এখানে আমার 4টেই বন্ড পেয়ার আছে, লোন পেয়ার থাকলো না, তাহলে আমার হাইব্রিডাইজেশন sp3, জিওমেট্রি এবং শেপ উভয়ই আমার হয়ে গেল টেট্রাহেড্রাল। তারপরটাতে টোটাল ইলেকট্রন কাউন্ট করব, অক্সিজেনটা বাদ, তাহলে জেননের সাথে দুটো ফ্লোরিন, 8 আর 2 10, ইলেকট্রন পেয়ার 5, বন্ড পেয়ার 3, লোন পেয়ার 2, হাইব্রিডাইজেশন sp3d, জিওমেট্রি ট্রাইগোনাল বাইপিরামিডাল বা টিবিপি বলতে পারি এটাকে আমরা। টিবিপি থেকে দুটো লোন পেয়ার আছে, আমরা দুটো লোন পেয়ার হলে জানি যে ওপরে থাকবে নিচে থাকবে, অ্যাক্সিয়াল পজিশনে দুটো ফ্লোরিন থাকবে, আর এইদিকে ফ্লোরিনটা থাকবে, আর এই ধারটাতে আমার কি হয়ে যাবে? লোন পেয়ার হয়ে যাবে টি শেপ। XeO2F2, 10টা ইলেকট্রন, অক্সিজেনটাকে এখানে আমরা বাদ দিয়ে দিয়েছি, 10টা ইলেকট্রন, ইলেকট্রন পেয়ার 5, sp3d, ট্রাইগোনাল বাইপিরামিডাল, বন্ড পেয়ার 4, লোন পেয়ার 1, তাহলে ট্রাইগোনাল বাইপিরামিডাল থেকে একটা বাদ চলে যাবে, তার মানে এই পোর্শনটাতে আমরা বাদ দিলাম। এটা শেপ হয়ে গেল কেমন? ঢেঁকির মতো দেখতে হয়ে গেল এটা, বা এটাকে বলা হয়ে থাকে ডিস্টর্টেড টেট্রাহেড্রাল বা বিকৃত চতুস্তলকীয়। তারপর একটা XeOF4, অক্সিজেন বাদ, 8 আর 4 কত? 12, 12 মানে হচ্ছে ইলেকট্রন পেয়ার 6, তার মধ্যে বন্ড পেয়ার 5, লোন পেয়ার 1। বন্ড পেয়ারের সময় কিন্তু অক্সিজেনটাকে আমরা ধরবো, ঠিক আছে, সমস্ত ক্ষেত্রেই তাই করছি। আচ্ছা, ইলেকট্রন পেয়ার 6 মানে হাই sp3d2 অক্টাহেড্রাল। আচ্ছা, একটা বাদ দিতে হবে। আমরা জানি যে অক্টাহেড্রালের ক্ষেত্রে প্রথম বাদটা যখন যায় তখন এই অ্যাক্সিয়াল পজিশন থেকেই যায়, যে স্কোয়ার পিরামিডাল হয়। আরও একটা বাদ দিতে গেলে আমরা নিচেরটা থেকে দিয়ে দিতাম, তো আমরা অ্যাক্সিয়াল পজিশন থেকে দুটো বাদ দিয়ে তখন আমরা স্কোয়ার প্ল্যানার গঠনটা আমরা পেতাম। বেশ, ঠিক আছে। তারপর একটা XeO3F2, একই রকমভাবে ট্রাইগোনাল বাইপিরামিডাল, জিওমেট্রি শেপ দুটোই ট্রাইমিডাল বাইপিরামিডাল হয়েছে, কোনো রকম লোন পেয়ার এখানে নেই। এই হচ্ছে আমার গঠন। এখানে একটা জিনিস খেয়াল রাখবে, একটু সিমেট্রি মেনটেন করবে, প্রত্যেকটা দিন লক্ষ্য করে দেখো। অক্সিজেন একা আছে বলে আমরা এটাকে এই পজিশনে রেখেছি, সিমেট্রি মেনটেন করেছি, 4 কোণে 4টে ফ্লোরিন আছে, এখানেও তাই। দেখো অ্যাক্সিয়াল পজিশনে দুটো ফ্লোরিনকে দিয়েছি, অক্সিজেনগুলোকে ইকুয়েটোরিয়ালে দিয়েছি, জাস্ট এখানে সিমেট্রি মেনটেন করে গঠনগুলোকে দেখানো হয়েছে। এই প্যাটার্নে করার চেষ্টা করবে, অ্যাক্সিয়ালে জেনারেলি ফ্লোরিনগুলোকে রাখার চেষ্টা করবে। আচ্ছা, মানে যখন ট্রাইগোনাল বাইপিরামিডাল স্ট্রাকচারগুলো পাবে আর কি, আর ইকুয়েটোরিয়াল পজিশনে অক্সিজেনগুলোকে রেখে গঠনটা করার চেষ্টা করবে। অক্টাহেড্রালের ক্ষেত্রে আমাদের কি হচ্ছে? অ্যাক্সিয়াল পজিশনে দুটো অক্সিজেন আর এই পজিশনে 4টে ফ্লোরিনকে রেখে সিমেট্রি মেনটেন করে গঠনটা আমরা করলাম। নিয়ম তো একই, 8 আর 4 12, মানে 6, বন্ড পেয়ার 6, লোন পেয়ার 0, sp3d2, জিওমেট্রির হাইব্রিডাইজেশন উভয় কী হয়ে যাবে? অক্টাহেড্রাল। বেশ, এই হচ্ছে গ্রুপ 18, পুরোটাই আমরা কভার করলাম। এরপরে কোশ্চেনগুলো দেখবে, এখান থেকে বেশ কিছু প্রশ্ন আছে, বেশিরভাগটাই স্ট্রাকচার রিলেটেড প্রশ্ন আছে, আর না হলে আমাদের ওই যে XeF2, XeF4 এবং XeF6-এর জারণ ধর্ম বা আমাদের ওই যে আদ্র বিশ্লেষণের ধর্ম রয়েছে, ওখান থেকে প্রশ্ন আসবে, ওই জায়গাটা খুব ভালো করে রাখবে। আর না হলে আমাদের কাঁচের পাত্রে XeF6 রাখা যায় না কেন, এই টাইপের প্রশ্ন। আর না হলে আমার প্রশ্ন আসতে পারে ওই যে XeF2, F4, F6 একবার লুইস অ্যাসিডের সাথে বিক্রিয়া হলো, একবার ওই ক্ষারগুলোর সাথে বিক্রিয়া হলো, তখন আমাদের ওই যে ক্যাটায়নিক পোর্শনটা যেরকমভাবে হচ্ছে সেই জায়গাটা খেয়াল রাখতে হবে। আর প্যারালেলি এদের আয়নাইজেশন এনার্জির মানটা অন্যান্য গ্রুপগুলোর সাপেক্ষে অনেক বেশি হয়, ইলেকট্রন অ্যাফিনিটির মান অন্যান্য গ্রুপের সাপেক্ষে অত্যন্ত কম হয়, এতটাই কম হয় যে এর ভ্যালু হয়ে যায় পজিটিভ। এই সমস্ত যে কনসেপ্টগুলো, সেই কনসেপ্টগুলো আমরা একটু আলোচনা করলেই মোটামুটি এইগুলো পড়লে পরেই আমাদের এই চ্যাপ্টারটা পুরোটাই কমপ্লিট হয়ে যাবে। আরও একটা প্রশ্ন আছে, যেমন এই যে হিলিয়াম, নিয়ন, আর্গনের ব্যবহারগুলো বই থেকে একটু পড়ে রাখবে। এখান থেকে জেনারেলি একটা প্রশ্ন খুবই আসে যে হিলিয়াম গ্যাসটা কী ক্ষেত্রে ব্যবহৃত হয়? বেলুন তৈরিতে, মানে বেলুনে যে হাওয়াটা ভরা হয় সেটা হিলিয়াম গ্যাস ভরা হয়। তারপর আমাদের সমুদ্রে যে ডুবুরিরা রয়েছে শ্বাসকার্য চালানোর সময় বর্তমানে নাইট্রোজেন এবং অক্সিজেনের পরিবর্তে ব্যবহার করে হিলিয়াম এবং অক্সিজেন গ্যাস। এই জিনিসটা আমরা খেয়াল রাখবো, হিলিয়াম এবং অক্সিজেন গ্যাস এটা করব, কারণ এখানে আমাদের নাইট্রোজেনের তুলনাতে রক্তে হিলিয়ামের দ্রাব্যতা অনেক কম, সেই কারণে আমাদের হিলিয়ামটাকে ব্যবহার করা হয়, নাইট্রোজেনটা ব্যবহার করা হয় না। এছাড়াও আমাদের
হিলিয়াম এবং অক্সিজেনের যে মিশ্রণ সেটা আমাদের হাঁপানির কাজে লাগে, হাঁপানি রোগের চিকিৎসাতে ব্যবহৃত হয়। ঠিক আছে, এই সমস্ত ব্যাপারগুলো আমরা এখান থেকে পড়ব। তরল হিলিয়ামের সাহায্যে কম তাপমাত্রা তৈরি করা যায়, এমনকি পরম শূন্য তাপমাত্রাতে পৌঁছাতে হিলিয়ামটা কাজে লাগে। নিয়নের ক্ষেত্রে আমরা দেখব যে নিয়ন লাইট যেগুলো আমাদের কুয়াশার মধ্যে দেখার জন্য, যে বেকন লাইট আমাদের পাহাড়ের অধিক উচ্চতাতে আমাদের যে নিয়ন বাতি বা আকাশযানে যেগুলো ব্যবহার করা হয় সেইগুলোর ক্ষেত্রে আমাদের নিয়নটা ব্যবহার করা হয়। আচ্ছা, আর্গনের ক্ষেত্রে আমরা পড়ব যে আর্গনের নিষ্ক্রিয়তা হচ্ছে সবথেকে বেশি। আমাদের যদি পরীক্ষায় প্রশ্ন আসে যে সবথেকে নিষ্ক্রিয় গ্যাসটির নাম কি, তখন আমরা অ্যান্সার হিসেবে আর্গন লিখব। আচ্ছা, ক্রিপ্টনটাও বাল্ব হিসেবে ব্যবহৃত হয়, বিশেষ করে কয়লা খনির যে শ্রমিকরা তাদের মাথার টুপিতে যে লাইটটা ব্যবহার করে, যে বাল্বটা ব্যবহার করে খনির ভেতরের অংশটা দেখার জন্য, সেটা জেনারেলি ক্রিপ্টনের হয়। আচ্ছা, জেননটাও আমরা খেয়াল করে রাখবো, জেনন গ্যাসটাও আমরা জানি যে বাল্বের ভেতরে আমাদের যে ফিলামেন্টের ওখানে বাল্বের ভেতরে আমাদের জেনন গ্যাস থাকে। ঠিক আছে, আচ্ছা এই হচ্ছে ব্যাপার। রেডনটা আমরা জানি যে ক্যান্সার রোগের চিকিৎসাতে এবং এক্স রে ঘটিত ফটোগ্রাফিতেও আমাদের রেডন ব্যবহার করা হয়। তো এই ব্যবহারগুলো মোটামুটি বই থেকে একবার জাস্ট রিডিং পড়ে নেবে, তাহলে পুরো চ্যাপ্টারটা কমপ্লিট হয়ে যাবে আর কি। ঠিক আছে, আজকের ভিডিওটা এতটাই। পরের ভিডিওতে আমরা প্রশ্নোত্তর সম্পর্কে আলোচনা করব।